7 ডিসেম্বর 2025 সকাল 11টার সময় হরিয়ানার যমুনানগর জেলার প্রতাপনগর পুলিশ স্টেশনে একটি জরুরি কল আসে যে NH 907 সড়কের পাশে অবস্থিত একটি জনপ্রিয় নার্সারিতে এক কিশোরীর মৃতদেহ মাথায় পড়ে আছে। সময় নষ্ট না করে পুলিশ জংধারী পাট্টা সাহেব রোড থেকে নার্সারির দিকে ছুটে যায় এবং সেখানে পৌঁছার পর দেখতে পায় চারপাশে জনতার ভিড় জমে আছে। জনতাকে অপরাধের স্থান থেকে সরিয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে ঝোপঝাড়ের মধ্যে এক কিশোরীর মৃতদেহ পড়ে আছে। তার শরীরে কোনো কাপড় নেই এবং মাথাও নেই। ঘটনাস্থল তদন্তের জন্য পুলিশ অবিলম্বে কল করে সিন অফ ক্রাইম অফিসার্স, ক্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিমকে। যতক্ষণ না বাকি টিমগুলি পৌঁছায় পুলিশ প্রথমে মৃতদেহটি আবিষ্কারকারী ব্যক্তি বিজয়কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। বিজয়, যিনি বাহাদুরপুর গুরুদ্বারের কাছে একটি নার্সারিতে রোপণ করতেন, পুলিশকে বলেন যে তিনি প্রায় 11টার সময় গুরুদ্বারের কাছে পানি নেওয়ার জন্য যাচ্ছিলেন। তখনই তার চোখ পড়ে নার্সারিতে মৃতদেহের ওপর। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে বিজয়ের হাত পা শিথিল হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে সঙ্গে সঙ্গে নার্সারির মালিক পরমজিৎ সান্ধুকে ফোন করে ঘটনা জানায়। এটি শুনে পরমজিতের অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি 112 ডায়াল করে পুলিশকে মৃতদেহের খবর জানান। পরমজিৎ পুলিশের সঙ্গে আশঙ্কা ভাগাভাগি করেন যে এই মৃতদেহ হয়তো আগের রাত অর্থাৎ 6 ডিসেম্বর অথবা ওই সকালে 7 ডিসেম্বরের খুব তাড়াতাড়ি সময় নার্সারি ক্ষেতের মধ্যে ফেলা হয়েছে। তদন্ত শুরু করতে গিয়ে SOCO টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এবং পুলিশ স্নিফার ডগসের সাহায্য নেয়। ডগস যখন মৃতদেহের ঘ্রাণ নেয় তারা প্রথমে নার্সারির ভিতরে প্রায় 20 মিটার এগিয়ে যায়। এরপর তারা হাইওয়ের দিকে যায়, কিন্তু কিছু দূরে হঠাৎ থেমে ঘুরতে থাকে, যেন ঘ্রাণের পথটি হঠাৎ কেটে গেছে। ফরেনসিক টিম মৃতদেহের বিস্তারিত পরীক্ষা করে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসে। মৃত কিশোরীর ডান পায়ে একটি সুতো বাঁধা ছিল, তার পেটে একটি জন্মচিহ্ন রয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল মাথা কেটে ফেলার জন্য অত্যন্ত ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল বিশ্লেষণ করার পর SOCO টিম সমস্ত প্রমাণ সংগ্রহ করে এবং মৃতদেহটি যমুনানগরের মুকুন্দলাল সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ খুঁজে পায় যে এই কিশোরীর বয়স প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে হতে পারে। হত্যাকাণ্ড সম্ভবত অর্ধরাতে অন্য কোনো স্থানে সংঘটিত হয়েছে এবং পরে তার মৃতদেহ এখানে নার্সারিতে ফেলে দেওয়া হয়েছে। মেয়েটির মাথা শরীর থেকে আলাদা করা এবং তার কাপড় না থাকা এর মূল উদ্দেশ্য ছিল তার পরিচয় লুকানো। হরিয়ানার যমুনানগর জেলায় অতীতে এমন বহু ঘটনা ঘটেছিল যেখানে নারী ও কিশোরীদের ওপর যৌন নির্যাতন করার পর হত্যা করে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে এই কিশোরীর মৃতদেহ যে অবস্থায় পাওয়া গেছে তা দেখে সবার মনে একই ধারণা জন্মায়। প্রশ্ন ওঠে, এত নির্মমভাবে এই কিশোরীর মৃত্যু দেওয়ার পিছনে কে থাকতে পারে? সকলের মনে এক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায়, কারণ মৃতদেহের ওপর শুধু আন্ডারগার্মেন্টস ছাড়া কোনো কাপড় নেই এবং মাথা অনুপস্থিত। তাই কিশোরীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পরিচয় ছাড়া এই কেস সমাধান করা অত্যন্ত জটিল হয়ে গেছে। তবে এটিকে আরও জটিল করে তুলছিল সেই লোকেশন যেখানে মৃতদেহ পাওয়া গেছে, কারণ মৃতদেহের অবস্থান উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্তের কাছাকাছি। এটি পুলিশকে প্রশ্নবিদ্ধ করেছিল যে হত্যাকারী কি হরিয়ানা, উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ থেকে এসেছে এবং হত্যার পর কোথায় গেছে। এই তদন্তে 2 দিন পার হয়ে গেছে, কিন্তু পুলিশ কোনো উত্তর পাননি। আসলে পুলিশ আশেপাশের সমস্ত এলাকা খুঁজেও মেয়েটির মাথা খুঁজে পায়নি। কোনো লিড না পাওয়ায় পুলিশ তাদের মনোযোগ সম্প্রতি ঘটে যাওয়া মিসিং কেসগুলোর দিকে সরায়। এবং এই তথ্য শুনলে আপনি আতঙ্কিত হবেন। 8 ডিসেম্বর 2025-এ পুলিশ তাদের রেকর্ড স্টাডি শুরু করে। দেখা যায় যে গত 10 দিনে আম্বালা, কার্নাল, যমুনানগরে এই 3টি জেলায় মোট 54 জন মেয়ের নিখোঁজ ঘটনা ঘটেছে এবং এটি শুধুমাত্র রিপোর্ট করা কেস। এমনকি এই সমস্ত মিসিং কিশোরীর বয়স রেঞ্জড 16 থেকে 35 বছরের মধ্যে। একটু ভাবুন, এই সংখ্যা যদি পুরো দেশের জন্য হিসাব করা হয় তাহলে কি অবস্থা হবে। যেই প্রতাপনগর পুলিশ স্টেশনের এলাকার নার্সারিতে এই কিশোরীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেখানে গত 10 দিনে কোনো কিশোরী নিখোঁজ হওয়ার রিপোর্ট পুলিশের কাছে ছিল না।
তাই পুলিশ সেই বাকি 54 জন মেয়ের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ শুরু করে যারা গত 10 দিনে নিখোঁজ হয়েছিল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পুলিশের কাছে ছিল না ভিকটিমের কোনো পরিচয়, না কোনো হত্যাকারীর কোনো লিড। এটি হয়ে ওঠে এক ব্লাইন্ড মার্ডার কেস, যা সমাধান করা পুলিশের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হত্যার এই নিষ্ঠুর পদ্ধতি পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, যার ফলে পুলিশের ওপর কেসটি দ্রুত সমাধান করার প্রচণ্ড চাপ তৈরি হয়। এই সময় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর স্পষ্ট হয়ে যায় যে মেয়েটির সঙ্গে কোনো ধর্ষণ ঘটেনি এবং শরীরে কোনো ধরনের স্ট্রাগল মার্কও পাওয়া যায়নি। মূলত তার মৃত্যু গলা হত্যা করে ঘটানো হয়েছে। 6 দিন পেরিয়ে গেলেও মেয়েটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাই 12 ডিসেম্বর 2025-এ তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং এই ব্লাইন্ড কেসটি সমাধান করার জন্য পুলিশ একটি এসআইটি টিম গঠন করে, কারণ এই ঘটনা উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্তের কাছাকাছি ঘটেছিল। পুলিশের একটি টিম হাইওয়ের পেট্রোল পাম্প, বাসস্ট্যান্ড এবং দোকানগুলোর 50টিরও বেশি সিসিটিভি ফুটেজ স্ক্যান করতে শুরু করে। আরেকটি টিম মোবাইল কল ডিটেলস এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করতে থাকে। ঠিক এখান থেকেই পুলিশ প্রথম লিড পায়। 6 ডিসেম্বর 2025 রাত 11:34-এ অরাইয়াওয়ালা গ্রামে এই ফ্যাক্টরির সিসিটিভিতে একটি গাড়ি ধরা পড়ে যার অ্যালয় হুইলে লাইট জ্বলছিল। সেই একই গাড়ি 6 মিনিট পরে রাত 11:40-এ হাথনিকুন্ডু ব্যারাজ থেকে উত্তরপ্রদেশের দিকে যাওয়ার সময় আবার সিসিটিভিতে ধরা পড়ে। এই সময়সীমায় ঘটনাস্থল এলাকাতে পুলিশ কিছু অজানা নম্বরের মোবাইল কার্যকর দেখেছিল। এরপর পুলিশ যখন এই নম্বরগুলো ট্রেস করে, তখন দেখা যায় তারা আসলে কাঠচোর। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে রাত 11টা থেকে 1টার মধ্যে উত্তরপ্রদেশের নম্বরের একটি গাড়ি ঘটনাস্থল এলাকা ঘুরছিল। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এখন পুরো ফোকাস উত্তরপ্রদেশ এবং হরিয়ানার রুটের দিকে দেন। এরপর সিসিটিভি ফুটেজ, সক্রিয় মোবাইল লোকেশন এবং টেকনিক্যাল অ্যানালিসিসের সাহায্যে পুলিশ 13 ডিসেম্বর 2025-এ উত্তরপ্রদেশের সাহারানপুর সিটির তদলি গ্রামে এক বাড়িতে পৌঁছে। যেখানে বিয়ের রং ছড়িয়েছিল, সেই বিয়ে অনুষ্ঠান চলার সময় পুলিশ কনের ভাই মোহাম্মদ বিলালকে তুলে নিয়ে যায়। পুলিশ বিলালের সঙ্গে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ হয়ে জানতে পারে যে সেই অচেনা মৃতদেহ আসলে বিলালের প্রেমিকা উমারি ছিল। যেই কেসের শুরু ব্লাইন্ড মার্ডার কেস থেকে হয়েছিল, সেখানে এখন একটি বড় মোড় আসে। কিন্তু এই কেসের সবচেয়ে বড় টুইস্ট আসে তখন, যখন পুলিশ উমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মেয়ের মৃত্যুর খবর জানানোর জন্য। এবং এই খবর শুনে উমার পরিবার দুঃখিত হওয়ার পরিবর্তে বলল, আমাদের মেয়ে তো 13 বছর আগে মারা গিয়েছিল। শেষমেশ এই কেসের পুরো সত্য কী ছিল? মাথাকাটা মৃতদেহটি কার? এবং উমা ও বিলালের সঙ্গে এর কী সংযোগ ছিল? 13 বছর আগে হালালপুর গ্রাম, সাহারানপুর, উত্তরপ্রদেশে 3 মার্চ 2012-তে 17 বছর বয়সী উমা তার 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিল। তাই সে ঘরে সবাইয়ের চোখের মণি ছিল। ছোট বয়সী হওয়ার পরও উমার পরিবারের পক্ষ থেকে তার বিয়ে ঠিক করা হয়। উমার হওয়া স্বামী ভালো একটি চাকরিতে নিযুক্ত ছিল। 3 মার্চ 2012-তে উমার বাড়িতে মেহেন্দি ফাংশন চলছিল এবং পরের দিন কুরুক্ষেত্র, শাহাবাদ থেকে উমার বরযাত্রী আসতে যাচ্ছিল। উমাই সম্পর্ককে খুশি মনে গ্রহণ করেছিল। আসলে সে বিয়ের জন্য নিজের পছন্দের পোশাক নিয়েছিল এবং মেহেন্দি অনুষ্ঠানে তার ভবিষ্যৎ স্বামীর নামও লিখিয়েছিল। উমার মুখের এই হাসি দেখে বাড়ির সবাই খুশি ছিল। বাড়িতে আত্মীয়স্বজন একত্রিত হয়েছিল এবং সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। মেহেন্দির সমস্ত রীতি সম্পন্ন হওয়ার পর প্রায় রাত 9টায় উমা ক্লান্ত হয়ে ঘুমাতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পরে রাত প্রায় 10টায় যখন উমার বোন তার ঘরে যায়, উমাকে ঘর থেকে অনুপস্থিত পায়। তাই তার বোন তাকে চারদিকে খুঁজতে শুরু করে। পুরো বাড়িতে উমাকে খুঁজেও কোনো খোঁজ মেলে না। তখন তার বোন উমার নিখোঁজ হওয়ার খবর মা-বাবাকে জানায়, যা শুনে তাদের পায়ের তলা থেকে জায়গা সরে যায়। শেষমেশ মেয়ের নিখোঁজ হওয়ার খবর আর কতক্ষণ লুকানো যায়? ধীরে ধীরে এই খবর সব আত্মীয়দের কাছে পৌঁছায় এবং পুরো বাড়িতে হাহাকার শুরু হয়। উমাকে রাতভর খোঁজা হয়, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরের দিন সকালে উমার মা-বাবা জানতে পারে যে উমা প্রতিবেশী ছেলে জনির সঙ্গে পালিয়ে গেছে। এটি শুনে উমার মা-বাবার মাথা লজ্জায় নত হয়ে যায় এবং বাড়ির বিয়ের পরিবেশ একেবারেই শোকের আবহে বদলে যায়। লজ্জা ও অপমানের ভয়ে তারা কান্নায় ভেঙে পড়ে এবং অত্যন্ত দুঃখিত হয়ে যায়। উপরন্তু বরযাত্রীরাও তাদের বাড়ির দরজার সামনে উপস্থিত ছিল। এ পরিস্থিতিতে উমার মামা সিদ্ধান্ত নেন
উমার পরিবর্তে নিজের মেয়েকে কনে হিসেবে তৈরি করা এবং তাকে বিয়ের মণ্ডপে বসিয়ে দেন। তারপর তাদের বিয়ে সম্পন্ন করে বিদায় দেওয়া হয়। সেই দিনই উমার পরিবার সিদ্ধান্ত নেয় উমার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দেওয়ার এবং মনে করে যে উমা তাদের জন্য চিরকাল মৃত। অন্যদিকে উমা জনির সঙ্গে পালিয়ে যাওয়ার পর কোর্ট ম্যারেজ করে। বিয়ের 1 বছরের মধ্যেই উমার এক ছেলে জন্ম নেয়, যার নাম তারা রাখে ঋষভ। জনি, যিনি পেশায় একজন পেইন্টার এবং হ্যান্ডিক্যাপযুক্ত, বাড়ির সমস্ত খরচ সামলাতেন। প্রাথমিক সময়ে সবকিছু ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে সঙ্গে উমা ও জনির মধ্যে মনোমতভেদ বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রতিদিনের ঝগড়ায় ক্লান্ত হয়ে বিয়ের 11 বছর পর উমা জনির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা পারস্পরিক সমঝোতায় ডিভোর্স নেয় এবং উমা সাহারানপুরের গঙ্গোত্রী কলোনিতে বসবাস শুরু করে। ডিভোর্সের পর তাদের 11 বছর বয়সী ছেলে ঋষভের কাস্টাডি জনির হাতে চলে যায় এবং ঋষভ তার পিতার সঙ্গে সুখের সঙ্গে থাকে। যদিও উমা তার স্বামীর থেকে দূরে ছিলেন, তিনি নিজের ছেলে ঋষভকে খুব ভালোবাসতেন। প্রায় তাকে দেখার জন্য উমা তার বাড়িতে যেতেন বা কখনো কখনো ঋষভ নিজেই উমার সঙ্গে দেখা করতে আসত। উমা আগে থেকেই তার পরিবারের কাছ থেকে দূরে ছিলেন এবং স্বামীর সঙ্গে আলাদা হওয়ার পর তিনি পুরোপুরি একাকী হয়ে পড়েছিলেন। এই একাকিত্ব কাটাতে তিনি প্রায় বাইরে ঘুরতে যেতেন এবং এই ঘোরাফেরার সময় 2023 সালে উমার পরিচয় হয় সাহারানপুরের তিতলি গ্রামের 25 বছর বয়সী মোহাম্মদ বিলালের সঙ্গে, যিনি পেশায় ছিলেন ট্যাক্সি ড্রাইভার। এই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে এবং বন্ধুত্ব থেকে রোম্যান্সে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক এত গভীর হয়ে যায় যে উমা বিলালের সঙ্গে লিভ ইন করতে শুরু করে। এই সময় বিলালই বাড়ির সমস্ত খরচ সামলাতে থাকেন। বিলাল উমার অতীত সম্পর্কের সব তথ্য জানতেন, তাই সম্পর্কের সময় উমা যখন ঋষভের সঙ্গে দেখা করতে যেতেন, বিলালের এতে কোনো আপত্তি ছিল না। শীতকালের শুরুতে নভেম্বর 2025-এ উমা ঋষভের জন্য শীতের কাপড় কিনতে যান এবং তাকে কাপড় দেওয়ার জন্য বাড়িতে যান। কিন্তু কে জানত যে মা ও ছেলের এই শেষ দেখা হবে? উমা এবং বিলাল খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন এবং এই নতুন জীবনের সুখবরটি উমা তার প্রতিবেশীদেরও জানিয়েছিল। কিন্তু উমা এই নতুন সুখ উপভোগ করার আগেই তাকে নির্দয়ভাবে হত্যা করা হয় এবং পুলিশ উমার হত্যার অভিযোগে বিলালকেই গ্রেফতার করে। যদি বিলাল নিজেই উমার সঙ্গে বিয়ে করতে চলেছিলেন, তাহলে কেন সে এমন নির্মমভাবে তাকে হত্যা করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ বিলালকে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে বিলাল অপরাধ স্বীকার করতে অস্বীকার করে, কিন্তু পুলিশ যখন তাদের কৌশল ব্যবহার করে জিজ্ঞাসা করে, তখন বিলাল ভেঙে পড়ে এবং কালো রাতের ছায়ায় ঘটে যাওয়া ভয়ঙ্কর অপরাধের কাহিনী বলতে শুরু করে। গঙ্গোত্রী কলোনি, সাহারানপুর, উত্তরপ্রদেশ। 6 ডিসেম্বর সন্ধ্যা 6টায় বিলাল তার বন্ধুর সুইফট গাড়ি নিয়ে উমার সঙ্গে দেখা করতে আসে গঙ্গোত্রী কলোনিতে। উমা বিলালের সঙ্গে বিয়ের জন্য আগেই খুব উত্তেজিত ছিল, তাই বিলালকে বাড়িতে আসতে দেখে সে খুশিতে নাচতে থাকে। ঠিক তখনই বিলাল তাকে বলে, একটা সারপ্রাইজ আছে, চলো আজ তোমাকে একটু বাইরে নিয়ে যাই। এটি শুনে উমা তার প্রিয় ব্ল্যাক হোয়াইট সালোয়ার কামিজে, ব্ল্যাক জ্যাকেট এবং রেড শাল পরে উত্তেজনায় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। গাড়িতে বসার পর যেখানে উমার মনে আনন্দ উচ্ছ্বাস ছিল, সেখানে বিলালের মনে চলছিল ভিন্ন এক শয়তানি পরিকল্পনা। উমাকে গাড়িতে ঘোরাতে ঘোরাতে বিলাল গাড়ি হিমাচল প্রদেশের পান্তা সাহিবের দিকে ঘুরিয়ে নেয় এবং হাতিকুণ্ড ব্যারাজ দিয়ে উত্তরপ্রদেশের পথে হরিয়ানায় প্রবেশ করে। উমা ক্রমাগত বিলালের সঙ্গে কথা বলছিল, কিন্তু বিলাল চুপচাপ তার কথাগুলো উপেক্ষা করে, তার মনের শয়তানি পরিকল্পনাকে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছিল। গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে রাত প্রায় 8টা বাজে এবং চারপাশে অন্ধকার নেমে আসে। শনিবার হওয়ায় উইকেন্ডের কারণে ক্যালেসার ন্যাশনাল পার্কের কাছে পর্যটকের ভিড় ছিল। প্রথমে বিলালের পরিকল্পনা ছিল খুব সাধারণ, কোনো হোটেলে উঠে সন্ধ্যাটা পার করে দেওয়া। সেই উদ্দেশ্যেই সে এলাকায় রুম খুঁজতে শুরু করেছিল, কিন্তু পর্যটকের ভিড় দেখে সে সেই পরিকল্পনা বাতিল করে এবং উমাকে বলে, চলো জঙ্গলের দিকে গিয়ে কোনো শান্ত এলাকা খুঁজে দেখি। উমা বিলালের ভয়ঙ্কর উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল, তাই সে নির্দ্বিধায় তার কথায় রাজি হয়ে যায়। এই পথে চলতে চলতে বিলাল 2-3 বার সম্পূর্ণ নির্জন এলাকায় গাড়ি থামানোর চেষ্টা করে,
কিন্তু কোনো না কোনো কারণে বিলালের উমাকে হত্যা করার নিখুঁত সুযোগ তখনও মেলেনি। রাত বাড়তে থাকে, অন্ধকার আরও ঘন হতে থাকে, আর হোটেল খুঁজে বের করার অজুহাতে পুরো জঙ্গল পেরিয়ে গেছে, কিন্তু বিলালের চোখে এখনও কোনো পারফেক্ট লোকেশন পড়েনি। উমাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে সে শুরু থেকে এখন পর্যন্ত 100 কিমির বেশি পথ গিয়েছে এবং তার মনের অশান্তি ক্রমে বেড়ে চলেছে। ঠিক তখন তারা পৌঁছে হরিয়ানার যমুনানগর জেলার ন্যাশনাল হাইওয়েতে, এবং বিলাল গাড়ি হাইওয়ের নিচের কাঁচা মাঠে নামিয়ে দেয়, যেখানে পুরোপুরি অন্ধকার। এরপর বিলাল উমাকে বলে, চলো গাড়ির মধ্যে একটু রোমান্স করি। ফিজিক্যাল রিলেশন তৈরি করার নাম ধরে বিলাল উমার আন্ডারগার্মেন্টস ছাড়া সব পোশাক খুলে নেয় এবং নিজেই প্রথমে গাড়ির ব্যাক সিটে বসে যায়। এই নতুন রকমের ঘনিষ্ঠতার জন্য উত্তেজিত উমা কিছু বুঝতেই পারার আগেই বিলাল গাড়ির সিট বেল্ট উমার ঘাড়ে জড়িয়ে দিয়ে পুরো বল দিয়ে গলা চেপে ধরতে শুরু করে। উমা যতই ছটফট করে, বিলাল ততই আরও শক্তভাবে তাকে চেপে ধরতে থাকে। উমাকে চিৎকার করার, আওয়াজ করার বা প্রাণ রক্ষার কোনো সুযোগই দেয়া হয়নি। বিলাল নির্দয়ভাবে সিট বেল্ট টেনে টেনে রাখে যতক্ষণ না উমা ছটফট করে মারা যায়। 2 বছরের সাথে কাটানো জীবন এক মুহূর্তে বিলাল শেষ করে দিয়েছে। যখন উমার দেহ নিষ্প্রাণ হয়ে যায়, বিলাল আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। কিছুদূর এগোতেই সে বাহাদুরপুর গ্রামের ঘরের আলো দেখে ভীত হয়ে গাড়ি থামিয়ে দেয়, কারণ সে চায়নি কেউ তাকে উমার মৃতদেহ নিয়ে দেখুক। তাই সে যে কোনোভাবে উমার মৃতদেহ ঠিকানা করার চেষ্টা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী প্রায় রাত 11:25টায় সে গাড়ি থেকে মাংস কাটার ছুরি বের করে। তারপর উমার মৃতদেহ গাড়ি থেকে বের করে হেঁচকি দিয়ে টেনে টেনে ক্ষেতের পাশে বানানো জনপ্রিয় নার্সারিতে নিয়ে যায়। এখন যা করতে যাচ্ছিল তা কোনো মানুষ নয়, বরং একটি দানবের কাজ ছিল। বিলাল উমার দেহ ঝোপঝাড়ের মধ্যে নিয়ে গিয়ে সেই ছুরি দিয়ে উমার থেকে আলাদা করে দেয়। তারপর উমার মাথা পলিথিনে ভরে গাড়ির সামনের সিটে রাখে। উমার পরিচয় লুকানোর জন্য তার মাথা এবং পোশাক সরানো ছিল বিলালের পরিকল্পনার শুরু থেকেই অংশ, এবং এজন্যই সে মাংস কাটার ছুরি নিজের বাড়ি থেকে নিয়ে এসেছে। উমার দেহ ঝোপঝাড়ে ফেলে দিয়ে বিলাল জনপ্রিয় নার্সারি থেকে 12 কিমি দূরে চলে যায় এবং গাড়ি ক্যালিসর জঙ্গলের লাল ঢংখাইয়ের কাছে থামিয়ে দেয়। সেই গভীর খাইয়ে সে উমার মাথা এবং পোশাক ফেলে দেয়, যাতে কোনো বন্য প্রাণী তার মাথা খেয়ে ফেলে। তার পরিকল্পনা সফল করে বিলাল হাতিকুণ্ড ব্যারেজের পথ ধরে নিজের বাড়ি ফিরে আসে। তারপর বাকি সব প্রমাণ মুছে ফেলার জন্য বিলাল তার ফোন থেকে উমা সম্পর্কিত সব ছবি, ভিডিও এবং মেসেজ ডিলিট করে এবং উমার ও নিজের ফোন ফরম্যাট করে দেয়। প্রশ্ন হলো, কেন বিলাল উমাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করল? পুলিশ যখন এই প্রশ্নটি বিলালের কাছে করে, সে বলে যে উমা চাইছিল তার প্রেমকে সামাজিক স্বীকৃতি দিতে এবং বিয়ে করতে, সমাজে তার স্ত্রী হিসেবে জীবনযাপন করতে। কিন্তু বিলালের মনোভাব আলাদা ছিল। তার কাছে উমা শুধু একটি সময় পাস ছিল, যার একাকিত্ব এবং আবেগগত অবস্থার সুযোগ নিয়ে সে উমাকে মিথ্যা প্রেমের জালে ফেলে। উমার সঙ্গে তার সম্পর্ক ছিল শুধু নিজের লোভ পূরণের জন্য, যা সে প্রেমের আড়ালে ঢেকে রেখেছিল। এ কারণেই সে উমার সঙ্গে সম্পর্ক কাউকে দেখায়নি। এমনকি উমার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও সে নিজের পরিবারের সঙ্গে বিয়ের সম্পর্ক দেখতে চাইছিল। এই দেখাদেখিতে তার অন্য একজন মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়, যা 4 ডিসেম্বর 2025-এ সম্পন্ন হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে উমা তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাই সে যে কোনোভাবে উমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, কারণ সে চায়নি উমার মাধ্যমে তার পরিবারের কাছে তার লুকানো সম্পর্ক ফাঁস হোক। উমা জানত না যে বিলালের কাছে এই সম্পর্ক শুধু খেলা ছিল। ঠিক এই কারণে হত্যার 1 সপ্তাহ আগে, অর্থাৎ 29 নভেম্বর 2025-এ উমা এবং বিলালের মধ্যে বিয়ে সংক্রান্ত ঝগড়া হয়। এই ঝগড়ার পর বিলাল সিদ্ধান্ত নেয় উমার সমস্ত দাগছাপ মুছে দেওয়ার, কারণ সে ভয় পায় যে উমা তার বাড়িতে গিয়ে তার লুকানো সম্পর্ক সম্পর্কে পরিবারের কাছে খবর দেবে এবং তার বিয়ে ভেঙে যাবে। বিলাল জানত যে উমার সম্পর্কে কেউ তাকে জিজ্ঞাসা করবে না, এবং যদি সে উমাকে হত্যা করে, কেউ উমাকে খুঁজতে আসবে না। এইভাবেই উমা, যে তার জীবনের পথে বাধা ছিল, তাকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 6 ডিসেম্বর 2025-এ উমাকে হত্যা করার আগে বিলাল অস্থির ছিল, কিন্তু উমাকে শেষ করার পর সে বাড়ি ফিরে শান্তভাবে ঘুমিয়ে পড়ে এবং সকালে পরিবারের সঙ্গে শপিং করতে চলে যায়, যেন কিছুই ঘটেনি। বেলাল নির্বিঘ্নে
নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায় এবং উমাকে হত্যার পর দুলহা হওয়ার স্বপ্ন দেখতে থাকে। বেলালের বিয়ের ঠিক একদিন আগে অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০২৫-এ তার বোনের বিয়েও ছিল। সেই বোনের বিদায়ের সময়ই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ বেলালকে গ্রেফতার করলেও তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া বড় চ্যালেঞ্জ ছিল, কারণ পুলিশের হাতে কেবল তার স্বীকারোক্তি ছিল, যা কোর্টে স্বীকৃত নয়। তাই পুলিশ ৩টি দল গঠন করে, যাতে তারা বিভিন্ন স্থানে গিয়ে বেলালের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পারে। ১৪ ডিসেম্বর পুলিশের প্রথম দল হরিয়ানা হিমাচল প্রদেশ থেকে ১২ কিমি দূরে লাল ঢাং খাইয়ের কাছে পৌঁছে এবং উমার মাথা খুঁজতে শুরু করে। সেই সময় পুলিশের দ্বিতীয় দল তিতলি গ্রামে পৌঁছে, যাতে প্রমাণাদি উদ্ধার করা যায়, আর তৃতীয় দল জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ে লুকানো সুইফট গাড়ি খুঁজে বের করতে লাগানো হয়। পুলিশের প্রথম দল দড়ির সাহায্যে খাইয়ের ভেতরে নেমে উমার মাথা খুঁজতে থাকে। গভীর খাই, ঘন জঙ্গল ও ঝোপঝাড়ের মধ্যে মাথা খুঁজে বের করা ছিল কঠিন, তবে কঠোর পরিশ্রমের পরে পুলিশ উমার মাথা উদ্ধার করতে সক্ষম হয়। সাথে পুলিশ উমার পোশাক এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে। পুলিশের দ্বিতীয় দল বেলালের বাড়ি থেকে উমার আধার কার্ড, মোবাইল ফাইল, বেলালের পোশাক যেটি পরে উমা হত্যায় ব্যবহার হয়েছিল এবং উমাকে দেওয়া গিফটগুলো সংগ্রহ করে। পুলিশের তৃতীয় দল জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ে লুকানো সুইফট গাড়ি উদ্ধার করে। সব প্রমাণাদি সংগ্রহের পরে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। উমার মাথার ফরেনসিক পরীক্ষা এবং পোস্টমর্টেম করার পর পুলিশ সেই মাথা শেষ কৃত্যের জন্য উমার পরিবারকে হস্তান্তর করে। বর্তমানে বেলালের রিমান্ড শেষ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। উমার ট্র্যাজিক গল্প ৬ ডিসেম্বর ২০২৫-এ নয়, বরং ১৩ বছর আগে শুরু হয়েছিল, যখন তার পরিবার তাকে সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। ডিভোর্স এবং পরিবারের থেকে দূরে থাকার পর উমা ইমোশনালি ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর বিলালের মতো শিকারী এই একাকিত্বকে সহজেই কাজে লাগায়। বিলাল তাকে শুধু প্রেম প্রস্তাব দেয়নি, বরং সে ১৩ বছরের শূন্যতা অনুভব করেছিল। যখন কেউ অ্যাফেকশন বা সামাজিক স্বীকৃতির জন্য উদ্দীপ্ত হয়, তখন তাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট শাটডাউন হয়ে যায়, আর এখান থেকেই সব সমস্যা শুরু হয়। একটি ট্যাক্সি রাইড থেকে শুরু হওয়া দৈনন্দিন দেখা খুব দ্রুত লিভ ইন এবং বিয়ে পর্যন্ত পৌঁছে যায়। এটাই ছিল একটি বড় রিস্ক ফ্যাক্টর। যদি আমরা ক্রাইমের অ্যানাটমির কথা বলি, তাহলে আধুনিক অপরাধের ক্ষেত্রে বিলাল ডাবল লাইফ সিন্ড্রোমকে উপস্থাপন করে। বিলালের কাছে উমা ছিল শুধু আনন্দের জন্য একটি বস্তু, কোনো মানব নয়। তার স্বীকারোক্তিতে উমাকে টাইম পাস বলা, হত্যার পর শান্তভাবে ঘুমানো এবং পরের দিন শপিংয়ে যাওয়া সবই সম্পূর্ণ অনুভূতিহীনতার প্রমাণ। এই কেসে উমার পরিবারও কোথাও না কোথাও সাইলেন্ট কমপ্লিট ছিল, এবং এটা অনেকের কাছে বেদনাদায়ক। সত্য, উমার ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালানো ভুল ছিল, কিন্তু নিজের মেয়েকে স্থায়ীভাবে কেটে ফেলা এবং সমাজের মোকাবেলার জন্য একা ফেলে দেওয়া, এটা কতটা ঠিক? আজকের সময়ে প্রত্যেক মোড়ে শয়তান লুকিয়ে আছে। যদি ডিভোর্সের পরও উমার প্যারেন্টস তাকে ফিরে সম্পর্কের সঙ্গে যুক্ত করতেন, হয়তো আজ উমা বাঁচত। এই ১৩ বছরের বিচ্ছিন্নতা উমার ফ্যামিলি হিসাবে নিরাপত্তার জাল কেড়ে নিয়েছে, এবং এই সুযোগ বিলাল কাজে লাগিয়েছে, যিনি জানত উমার পিছনে কেউ নেই। এই কেস দেখায় যে শয়তান প্রায় সাধারণ মুখের আড়ালে লুকিয়ে থাকে। বিলাল কোনো নন ক্রিমিনাল নয়, বরং সে ছিল একজন বয়ফ্রেন্ড, ট্যাক্সি ড্রাইভার, একজন ভাই, যিনি তার বোনের বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। এই কেস শেখায়, সত্যি একাকিত্ব বেদনাদায়ক, কিন্তু তা কারো অস্ত্র হয়ে উঠতে দেবেন না। আজকের সময় এটি ছেলে মেয়েদের জন্য দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কখনো কোনো রিলেশনশিপে হঠাৎ না ঝাঁপিয়ে পড়বেন না। যদি ফ্যামিলি না থাকে, কমপক্ষে কিছু বিশেষ বন্ধু রাখুন যাদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা যায়। যদি কোনো প্ল্যান অযৌক্তিক বা বিপজ্জনক মনে হয়, সাফ অস্বীকার করুন। এবং ফ্যামিলি হিসাবে আপনার সন্তানদের মাফ করতে শিখুন, কারণ আপনার সম্মান উমার মতো লাশের চেয়ে বেশি মূল্যবান নয়।